ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা শুরু করব ক্লাস 11 এর নতুন একটা চ্যাপ্টার গ্যাসিয়াস স্টেট। তো এই গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটা আমার খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 11 এর জন্য। ইভেন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেনই হয়। তো আজকে আমরা শুরু করব গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেট করার আগে আমাদেরকে জানতে হবে যে স্টেট অফ মেটাল, পদার্থের অবস্থা। তো পদার্থ কি বা মেটাল কাকে বলে? আমরা জানি যে সমস্ত যার মধ্যে কিছুটা ভর আছে এবং যে কিছুটা স্পেস অকুপাই করে তাদেরকে আমরা কি বলছি? মেটাল বা পদার্থ বলছি। মানে পদার্থ হলো যার মধ্যে কিছুটা ভর আছে এবং যে কিছুটা স্থান দখল করে তাই হচ্ছে পদার্থ। ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে আমরা ডিপেন্ডিং আপন ফিজিক্যাল স্টেট দেয়ার আর বেসিক্যালি 3 টাইপস। এক হচ্ছে সলিড, এক হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। এছাড়াও আমরা জানি যে এছাড়াও আরো 2 রকমের অবস্থার অস্তিত্ব পাওয়া গেছে, সেটা হচ্ছে প্লাজমা স্টেট এবং বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট। তো সাধারণ উষ্ণতা এবং চাপে প্রকৃতিতে আমরা যে সমস্ত পদার্থগুলোকে দেখি সাধারণত তারা হয় সলিড, নাহলে লিকুইড, নাহলে গ্যাস অবস্থায় আছে। তো কোন পদার্থটা কি অবস্থায় থাকবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? সাধারণ উষ্ণতা এবং চাপে একটা পদার্থ সলিড, একটা পদার্থ লিকুইড বা একটা পদার্থ গ্যাস হবে কি হবে তার ভৌত অবস্থা, সেটা ডিপেন্ড করে 2টো ফ্যাক্টরের উপর। এক হচ্ছে থার্মাল এনার্জি। ভালো করে দেখো তোমরা, 2টো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পদার্থের ভৌত অবস্থা। 2 নম্বর হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। থার্মাল এনার্জি মানে তাপীয় শক্তি। এই তাপীয় শক্তি কি করে? তাপীয় শক্তি একটা পদার্থের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, অর্থাৎ অণুগুলোকে দূরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমার একটা কন্টেনারে যদি কিছু সাবস্টেন্স রাখি, সেই সাবস্টেন্সের মধ্যে থাকা অণুগুলোকে দূরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কি? থার্মাল এনার্জি, যেটাকে আমরা বলছি থার্মাল এনার্জি কি করে? বিচ্ছিন্ন করে দেবে। আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কি করবে? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অণুগুলোকে কাছে আনার চেষ্টা করবে, যত অণুগুলো কাছে আসবে তার মানে আমরা বুঝবো সেই মলিকুলের ভিতরে, সেই পদার্থের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি। তাহলে একটা জিনিস দেখো, আন্তরাণবিক আকর্ষণ বল অণুগুলোকে কাছে কাছে নিয়ে আসার চেষ্টা করছে, আর থার্মাল এনার্জি অণুগুলোকে দূরে দূরে সরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে 2টা বিপরীতমুখী বল কাজ করছে, একটা হচ্ছে থার্মাল এনার্জি, একটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যারা বিপরীতমুখী। এবারে একটা জিনিস দেখো, যে থার্মাল এনার্জি যদি কারো বেশি হয়, কোনো পদার্থের যদি থার্মাল এনার্জি বেশি হয়, তাহলে তার অণুগুলো দূরে দূরে থাকার চেষ্টা করবে। যখনই দূরে দূরে থাকার চেষ্টা করবে তখনই সেই অণুগুলো কেমন হবে? গ্যাস হবে। আমরা জানি গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম, তারা অনেক দূরে দূরে অবস্থান করে। তাহলে গ্যাসিয়াস মলিকুলগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম কি, গ্যাসের ক্ষেত্রে এই যে 1 নম্বরের যে এনার্জি, থার্মাল এনার্জি কি হবে? বেশি হবে। কার থেকে? 2 নম্বর, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। 2 নম্বর, যদি আমরা লিকুইড দেখি, লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এবং থার্মাল এনার্জি কাছাকাছি হবে, প্রায় কাছাকাছি হবে, তবে থার্মাল এনার্জির তুলনায় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা একটু বেশি হবে, তুলনামূলকভাবে বেশি হবে। 3 নম্বর, সলিডের ক্ষেত্রে দেখব আমরা যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার থেকে না থার্মাল এনার্জি থেকে। এবারে একটা জিনিস ভাবো, যে সলিডগুলোর যখন আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় তার তুলনায়, থার্মাল এনার্জির তুলনায়, তখন সেই অণুগুলো একটা নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন পায়। তাই সলিডের নির্দিষ্ট আকারও আছে এবং নির্দিষ্ট আয়তনও আছে। লিকুইডগুলোর ক্ষেত্রে লিকুইডের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু লিকুইডের কোনো আকার নেই। এবার গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি,
আকারও নেই, আয়তনও নেই, কারণ অণুগুলো অনেক দূরে দূরে থাকে। তাই তারা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আয়তন দুটোই ধারণ করতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রকৃতিতে যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো কি অবস্থায় থাকবে, লিকুইড অবস্থায় না গ্যাসিয়াস অবস্থায় না কঠিন অবস্থায়, সেটা ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে থার্মাল এনার্জি, যেটা বিচ্ছিন্ন করে দেয় অণুগুলোকে, দূরে দূরে সরিয়ে নিয়ে যায়। আর কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা অণুগুলোকে কাছে নিয়ে আসার চেষ্টা করে। যে মলিকুলগুলো, যে পদার্থের মলিকুলগুলোর আন্তঃনমিক আকর্ষণ বল বেশি, অনেক বেশি, তারা সলিড হবে। যাদের মোটামুটি তারা হবে লিকুইড, যাদের আন্তঃনমিক আকর্ষণ বল কম, থার্মাল এনার্জি বেশি, তারা কি হবে, গ্যাস। তো আসি এবারে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা পড়ছি, এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স। দেখো কেমিস্ট্রিতে ফোর্স আমরা বিভিন্ন জায়গায় পড়েছি। তো আমরা ক্লাস 10-এ পড়েছি সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ড। আয়নিক বন্ড মানে তড়িৎযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, এই যে বন্ডগুলো হচ্ছে বা কোঅর্ডিনেট বন্ড আমরা বলতে পারি, আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হয়, আমি সাপোজ ধরলাম ধরো NaCl। তো NaCl যে তোমার অণুটা আছে, যে যৌগটা আছে, NaCl এর ভিতরে কি আছে, Na+ আছে এবং Cl- আছে। এই Na+ এবং Cl- ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলে তারা যুক্ত হচ্ছে। তাহলে এই পরমাণুটা আয়নে পরিণত হলো, সোডিয়াম প্লাসে, এবং Clটা Cl- পরিণত হলো, এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হলো। সেই আকর্ষণ বলকে আমরা বলছি স্থির তড়িৎ আকর্ষণ। ঠিক একই রকম ভাবে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ঘটনা ঘটে। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড যদি আমি বলি, তো কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার যদি আমরা দেখি, কার্বন ডবল বন্ড ও কার্বন ডবল বন্ড। তো এখানে কার্বন অক্সিজেন এবং কার্বন অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তাহলে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ধন আছে, এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ধন আছে। তাহলে এখানে একটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি, সেটা কোভ্যালেন্ট বন্ড হোক আর কোঅর্ডিনেট বন্ড হোক। এবারে আসি, ধরো এই যে কার্বন ডাই অক্সাইড আমি মলিকুল বললাম, কার্বন ডাই অক্সাইড অণু, সেখানে কার্বন এবং অক্সিজেনের অণু পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। তাহলে তাদের মধ্যে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ধন আছে, একটা ফোর্স আছে। সেই ফোর্সের দ্বারা কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। বা সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা দেখি, সোডিয়াম প্লাস এবং Cl- এর মধ্যে একটা ফোর্স আছে, যাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলছি। সেই স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারাও NaCl যুক্ত। এবারে ধরো এই যে কার্বন ডাই অক্সাইড মলিকুলটা তৈরি হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড মলিকুল তৈরি হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড মলিকুল তৈরি হয়ে গেল। যখন এই কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলো তৈরি হয়ে গেল, তখন এই কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলোর মধ্যেও কিন্তু এক রকমের ফোর্স আছে, যেটাকে আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বলছি। মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ। তাহলে এই যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা দেখছি, এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু তুলনামূলকভাবে এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল বলো বা কোভ্যালেন্ট বন্ডে যে বল আছে সেই বলের তুলনায় এই বল কিন্তু খুবই দুর্বল, খুবই দুর্বল ফোর্স। ব্যাপার বোঝা গেছে? তাহলে এই ফোর্সকে আমরা দুরকম ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে কেমিক্যাল ফোর্স, একটা হচ্ছে ফোর্সকে আমরা ভাগ করলাম দুরকম ভাবে। একটা ধরে নিতে পারো কেমিক্যাল ফোর্স, আর এক রকমের ফোর্স যেটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স। তো যখন আমরা কেমিক্যাল ফোর্স পড়ছি, তখন আমরা ধরে নিতে পারি যে অ্যাটম গুলো কম্বাইন হয়ে একটা A অ্যাটম তার সাথে একটা B অ্যাটম যুক্ত হয়ে কি হচ্ছে, বন্ধন তৈরি করছে। আর ইন্টারমলিকুলার ফোর্স কি, একটা মলিকুল ধরো AB, একটা মলিকুল আর একটা মলিকুল AB, এই দুটো মলিকুলের মধ্যে যে আকর্ষণ বল আছে, বন্ধনহীন আকর্ষণ বল আছে, সেই ফোর্সকে আমরা বলছি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ব্যাপার বোঝা গেছে? এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু অনেকটাই দুর্বল, কার থেকে, এই কেমিক্যাল ফোর্সের থেকে। তো আসো আজকে আমরা এটাই আলোচনা করি যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সম্পর্কে আলোচনা করা যায়। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক টাইপের হতে পারে। এক নম্বর, আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন।
2 নম্বর ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। 3 নম্বর ডাইপোল ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। 4 নম্বর ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিং আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাই ভালো করে ডিসকাস করব। তো আজকে আমরা দেখব যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যে 5 রকম লিখলাম তার মধ্যে আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কি, ডাইপোল ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কি, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে কি বোঝায়, আর হাইড্রোজেন বন্ডিং। তো প্রথমে দেখি আমরা যে ডাইপোল প্রথমে 3 নম্বরটাই দেখি, 2 নম্বরটাই দেখি ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখো গ্যাসের আচরণ লক্ষ্য করার জন্য বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল এই 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর এই 3টা ফোর্স নিয়ে তিনি কাজ করেছিলেন বলে তাই এই ডাইপোল ইনডিউস ডাইপোল এবং ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোলকে আমরা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনও বলে থাকি। তো দেখো প্রথমে আমরা দেখি ডাইপোল। তো ডাইপোল মানে আমরা জানি যে দ্বিমেরু, দুটো মেরু থাকে। কখন একটা যৌগের মধ্যে দ্বিমেরু তৈরি হয়? ধরো একটা যৌগ আছে আমার HCl, তাহলে এই HCl যৌগটা দুটো পরমাণু দিয়ে গঠিত, একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন, এবং তারা সমযোজী বন্ধনে আবদ্ধ। ঠিক, যেহেতু এরা সমযোজী বন্ধনে আবদ্ধ তাহলে এখানে বন্ধন ইলেকট্রন জোড় আছে। এবারে এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন আমরা দেখছি এই দুটো পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে এবং হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাই ক্লোরিনের উপরে ডেল্টা মাইনাস এবং হাইড্রোজেনের উপরে ডেল্টা প্লাস। কিভাবে হলো না, এই যে বন্ধন ইলেকট্রন জোড়টা ছিল হাইড্রোজেন এবং ক্লোরিন সমানভাবে ব্যবহার করার কথা, কিন্তু যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাই বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে কি করেছে, টেনে নিয়েছে। যেহেতু ক্লোরিন তার নিজের দিকে বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে নিয়েছে তাই ক্লোরিনের উপরে কি চার্জ তৈরি হয়, নেগেটিভ চার্জ, এবং সেটাকে আমরা ডেল দিয়ে সূচিত করছি। ডেল নেগেটিভ মানে পার্সিয়ালি নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। ক্লিয়ার? সিমিলারলি যেহেতু এদিকে পার্সিয়ালি নেগেটিভ হয়ে গেছে তাহলে এদিকে কি হবে, পার্সিয়ালি পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে এই রকমের যৌগকে আমরা কি বলবো, ডাইপোল। দ্বিমেরু, দুটো মেরু থাকে। তো এরকম ডাইপোল মানে তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমার একটা HCl অণু হয় তার পাশে যদি আরেকটা HCl অণু থাকে, ভালো করে লক্ষ্য করো, যদি এই HCl অণু আমার হয় এবং তার পাশে যদি আরেকটা HCl অণু থাকে, এই HCl অণুর এই পাশটা কি হয়ে গেছে তাহলে ডেল্টা মাইনাস, এই পাশটা আমার কি হয়ে গেছে ডেল্টা প্লাস। সিমিলারলি এখানেও কি হবে আমার, এটা ডেল্টা মাইনাস, এই পাশটা কি হবে ডেল্টা প্লাস। তাহলে দেখো এই HCl এর এই পাশটা ডেল্টা মাইনাস নেগেটিভ আধানে আহিত, এই পাশটা ধনাত্মক আধানে আহিত, ফলে এই দুটো মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। ঠিক কি না? এই ফোর্স অফ অ্যাট্রাকশন পজিটিভ নেগেটিভের সাথে একটা আকর্ষণ বল কাজ করবে। এর পাশেও তার প্রতিবেশী যে অণুটা থাকবে তার সাথে এই মাইনাস তার প্লাসের সাথে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। সিমিলারলি এর পাশেও একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে এই হচ্ছে আমার ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন সেই সমস্ত মলিকুলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যাদের ক্ষেত্রে ডাইপোল তৈরি হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? ডাইপোল থাকবে। এরপরে দেখো আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি? আয়নের সাথে ডাইপোলের, আমরা এক্ষুনি দেখেছি ডাইপোল মানে আমরা জানি HCl একটা অণু যার মধ্যে কি আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, ফলে এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। মনে করো যে আমার কাছে আর একটা Na প্লাস কোন একটা আয়ন আছে, তাহলে আয়নের সাথে ডাইপোল, এই আয়ন কি আছে প্লাস চার্জে আহিত আছে, ধরে নিলাম প্লাস চার্জে আহিত আছে, তাহলে এই প্লাস চার্জের সাথে এর মাইনাস চার্জের সাথে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এই রকমের ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা বলবো আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা আয়নের সাথে একটা
ডাইপোল যুক্ত কোনো যৌগের ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা বলবো আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে একটা জিনিস বলো তো তোমরা, যে আয়ন ডাইপোল এবং ডাইপোল ডাইপোলের মধ্যে কার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে? অবশ্যই আয়ন এবং ডাইপোলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। তার কারণ একটা আয়ন আছে প্লাস পজিটিভলি চার্জ আছে, এই জন্য আয়ন ডাইপোলের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। এবারে দেখা যাক যে ডাইপোল ইনডিউসড ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল। তো প্রথমে দেখব কার মধ্যে ডাইপোল থাকে। সেই সমস্ত অণুর ভিতরে ডাইপোল থাকবে যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। যেমন ধরো আমি আরেকটা কম্পাউন্ড নিলাম H2O, H2O ও HH। তাহলে এই যে O পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হাইড্রোজেনের থেকে বেশি, ফলে এটা কি হবে? হাইড্রোজেনটা ডেল্টা প্লাস, অক্সিজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এখানে ডাইপোল আছে, ঠিক কি না? তাহলে এই যে অক্সিজেন মাইনাস আছে, এর সাথে কার ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল মানে সেই অণুর ভিতরে কোনো ডাইপোল মোমেন্ট ছিল না, সেটা ছিল অধ্রুবীয়। এটা যেমন পোলার ধ্রুবীয় অণু, এটা হচ্ছে ধ্রুবীয় অণু। ধ্রুবীয় অণু হওয়ার জন্য প্লাস মাইনাস চার্জ আছে। কিন্তু যদি আমি একটা অণুর কথা বলি, ধরো তোমাকে যদি আমি বলি যে I2, এই যে অণুটা, এখানে দুটো পরমাণু আছে আয়োডিন এবং আয়োডিন, এখানে সমযোজী বন্ধন ইলেকট্রন জোড় আছে। এই সমযোজী বন্ধন ইলেকট্রন জোড় এই আয়োডিন সমানভাবে ব্যবহার করছে। তাহলে যেহেতু সমানভাবে ব্যবহার করছে, তাই এটা ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস কোনোটাই নয়, দুজনেই সমানভাবে ব্যবহার করছে, ফলে এর মধ্যে কোনো ডাইপোল তৈরি হবে না। তাহলে এই রকমের অণুকে আমরা বলবো অধ্রুবীয় বা নন পোলার মলিকিউল। তাহলে যখন আমরা ডাইপোল ইনডিউসড ডাইপোলের কথা বলবো, তখন একটা ডাইপোল আছে এরকম অণু নিলাম, আরেকটা নিলাম অণু যার মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট নাই, ধরে নিলাম আমি I2। এবারে যখনই আমি এই দুটো অণুকে কাছাকাছি রাখবো, বা যখন এই দুটো অণু কাছাকাছি আসবে, কে I2 নন পোলার এবং একটা পোলার H2O, তখন কি করবে না, এখানকার যে বন্ধন ইলেকট্রন জোড় আছে, এই বন্ধন ইলেকট্রন জোড় এর যে নেগেটিভ চার্জ আছে, এর নেগেটিভ চার্জকে কি করবে, এর নেগেটিভ চার্জ এর ইলেকট্রনকে রিপেল করবে এদিকে, ফলে এখানকার বন্ধন ইলেকট্রন জোড় এপাশে যাবে ডেল্টা মাইনাস হবে এবং এপাশে আয়োডিন কি হবে, ডেল্টা প্লাস হবে। ব্যাপার বোঝা গেছে? তার মানে এটা ছিল কি নন পোলার, কিন্তু এর মধ্যে একটা ডাইপোল আহিত হলো, ইনডিউস হলো। কে ইনডিউস করলো? পাশের যে ডাইপোল মলিকিউলটা ছিল সেটা ইনডিউস করলো। কিভাবে ইনডিউস করলো? তার সুবিধার্থে এখানে ছিল নেগেটিভ, তাহলে এখানে তৈরি হবে পজিটিভ, ফলে এর মধ্যে কি হবে, অ্যাট্রাকশন তৈরি হবে। সিমিলারলি এর প্লাস কি করবে, এর মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। তাহলে খুব ইন্টারেস্টিং, দেখো ডাইপোল ইনডিউস ডাইপোল মানে একটা ডাইপোল কম্পাউন্ড যার মধ্যে ধ্রুবীয় অণু আছে, আর একটা কি ডাইপোল ছিল না, তার মধ্যে ডাইপোল ইনডিউস করা হবে। এই রকমের যখন ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, তখন তাকে আমরা বলছি ডাইপোল ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন। তাহলে এই গেল আমাদের ডাইপোল ইনডিউস ডাইপোল। এবারে আসছি ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল কিরকম অণুর ক্ষেত্রে দেখা যায়, কাদের ক্ষেত্রে দেখা যায়? ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল সমস্ত রকমের ধ্রুবীয় অধ্রুবীয় সমস্ত রকমের মলিকুলের ক্ষেত্রে আমার এই ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যায়। ঠিক আছে, সব রকমের ধ্রুবীয় এবং অধ্রুবীয়। বিজ্ঞানী ফ্রিজ লন্ডন এই ফোর্স সম্পর্কে প্রথম আলোচনা করেছিলেন, তাই এর নামকে অনেক সময় লন্ডন ফোর্সও বলা হয়। কি বলা হয়? লন্ডন ফোর্স। তাহলে লন্ডন ফোর্স ধ্রুবীয় এবং অধ্রুবীয় সমস্ত রকম মলিকুলের ক্ষেত্রে প্রযোজ্য। কিরকম ভাবে না, ইনস্ট্যান্টেনিয়াস, তৎক্ষণাৎ আহিত হবে, তৎক্ষণাৎ কি হবে, আহিত হবে। দেখো আমি ধরলাম দুটো নন পোলার মলিকুল আমি নিলাম, ধরো আমি নিষ্ক্রিয় মৌলই নিচ্ছি, হিলিয়াম। এটা একটা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, এখানে একটা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস হিলিয়ামের। তো হিলিয়ামে আমরা জানি দুটো ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা কি করছে, রোটেট করছে। এখানেও ত্রিমাত্রিক ভাবে ইলেকট্রনগুলো রোটেট করছে।
এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ত্রিমাত্রিক অঞ্চলে কি করছে, রোটেট করছে, ঠিক তো? তাহলে সুষমভাবে ইলেকট্রনগুলো রোটেট করছে। এবারে কোনো একটা সময় ইনস্ট্যান্টেনিয়াস, হঠাৎ করে কোনো একটা সময়ের জন্য, কোনো একটা মুহূর্তের জন্য ইলেকট্রনগুলো, ধরো ইলেকট্রনগুলো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, কোনো একটা কারণের জন্য এই হিলিয়াম পরমাণু দুটো ইলেকট্রন এদিকে চলে আসে, একটা দিকে চলে আসে ইনস্ট্যান্টেনিয়াসলি, হঠাৎ করে কোনো একটা কারণের জন্য, তখন কি হবে, এই পাশটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে, এই পাশটা কি হয়ে যাবে, পজিটিভলি চার্জ হয়ে যাবে। তার মানে এই যে অণুটা ছিল, হঠাৎ করে কি হলো, এর মধ্যে এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ তৈরি হলো হঠাৎ করে, যেহেতু তাই ইনস্ট্যান্টেনিয়াস কি হলো, ইনডিউস হলো। কি ইনডিউস হলো, ডাইপোল ইনডিউস হলো। কিভাবে, দেখো হিলিয়াম তো একটা তোমার নিউট্রাল মলিকুল ছিল, এই নিউট্রাল মলিকুলটা ইনস্ট্যান্টেনিয়াসলি কোনো একটা কারণে এর ইলেকট্রনগুলো হঠাৎ করে এ পাশে চলে এসেছে। যখনই চলে আসছে এ পাশে কি হলো, নেগেটিভ চার্জ, এ পাশে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এবারে কি হয়েছে না, যখনই এ পাশে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এই মলিকুলটাকে তাহলে কি হবে, এর ইলেকট্রনগুলোকে এর প্লাস চার্জ যেহেতু এ পাশে আছে, তাই এ পাশের ইলেকট্রনগুলোকে সে আকর্ষণ করবে এবং এ পাশের ইলেকট্রনগুলোকে প্লাস চার্জ তৈরি হবে। ব্যাপার বুঝতে পেরেছো? ইনস্ট্যান্টেনিয়াসলি যখনই এটা পোলার হয়ে গেল, তাহলে এ পাশে যখনই পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এটা ধ্রুবীয় হয়ে গেছে। আমার একটু ছবিটা আঁকা ভুল হয়ে গেছে, এটা ধ্রুবীয় হয়ে গেছে। তাহলে এই যে ধ্রুবীয় হয়ে গেল, পোলারাইজ হয়ে গেল। কিভাবে পোলারাইজ হয়ে গেল, আমি ধরলাম এই পাশটা নেগেটিভ আমার, এই পাশটা তাহলে পজিটিভ, ঠিক আছে? তাহলে এই পাশটা যখন পজিটিভ, তখন এই পাশটা আমার কি হবে, নেগেটিভ, এই পাশটা আমার পজিটিভ। ব্যাপার বোঝা গেছে? এটা যখনই কোনো কারণে আহিত হলো, সে কি করলো, একে আহিত করে দিল, ফলে এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হলো। একটা জিনিস খেয়াল করো, যে নিষ্ক্রিয় মৌলগুলো আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এদের মধ্যে তো কোনো ডাইপোল নেই, এদের মধ্যে তো কোনো হাইড্রোজেন বন্ডিং নেই। তাহলে এদেরকে তো আমরা তরলে পরিণত করতে পারি। তরলে পরিণত করতে পারি মানে কি, ফোর্স অফ অ্যাট্রাকশন এদের অনেক বেশি করে দেওয়া হচ্ছে। কিভাবে বেশি করে দেওয়া হচ্ছে, এই লন্ডন ফোর্সের কারণে। এদের মধ্যে এই যে পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল নেগেটিভ চার্জ ইনডিউস হলো, সে কি করলো, অপর একটা হিলিয়ামকে পার্সিয়ালি পজিটিভ এবং পার্সিয়ালি নেগেটিভ, অর্থাৎ সেখানেও একটা ডাইপোল ইনডিউস করলো, ফলে এর মধ্যে একটা আকর্ষণ তৈরি হলো। এই আকর্ষণকে আমরা বলছি লন্ডন ফোর্স। এই লন্ডন ফোর্স বা যেটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল বা ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল, এই রকমের ফোর্স অফ অ্যাট্রাকশন যে কোনো ধরনের মলিকুলের ক্ষেত্রে, সেটা পোলার হোক, সেটা নন পোলার হোক, যেরকম মলিকুলের ক্ষেত্রে, সমস্ত রকম মলিকুলের ক্ষেত্রে এই রকমের ফোর্স দেখা যায়। তো এখানে একটা জিনিস উল্লেখ করার প্রয়োজন আছে, যে যদি আমরা ক্লাস 10-এ পড়েছি যে গ্রুপ নাম্বার 17-এ যে এলিমেন্টগুলো আছে আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ডাউনে গ্রুপ যখন আমরা যাচ্ছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যখন আমরা ডাউনে গ্রুপ যাচ্ছি, তখন দেখো এই ফ্লোরিন মলিকুল FF, ক্লোরিন মলিকুল ClCl, ব্রোমিন মলিকুল Br এবং আয়োডিন মলিকুল II কি আছে, অ্যাটম আছে। II যখন অ্যাটম আছে, এই ফ্লোরিন অ্যাটম আছে। এবারে কার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি? আমরা দেখি যে সাধারণ উষ্ণতায় ফ্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল এবং আয়োডিন হচ্ছে কঠিন। তার মানে কি, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে না, ইনডিউস ডাইপোল আছে না, আয়ন ডাইপোল আছে, কিছুই নেই। এদের মধ্যে কি আছে, লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তার কারণ কি, এর মধ্যে কোনো ধ্রুবীয়তা নেই, ফলে এর মধ্যে লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। যেহেতু লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তো লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন কোন মলিকুলটার ক্ষেত্রে লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে? তো লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ড করে কিসের উপর, পোলারাইজেবিলিটির উপর। কোনটা বেশি পজিটিভলি চার্জ এবং নেগেটিভলি চার্জে, যেটা সহজে কি হবে, পোলারাইজ হবে, সেই মলিকুলের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। তো এখানে দেখো ফ্লোরিন মলিকুলের সাইজ আমরা জানি ডাউনে গ্রুপ আকারে ছোট হয়, আয়োডিন আকারে অনেক বড় হয়। যেহেতু আয়োডিন আকারে অনেক বড়, তাই এর পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা অনেক বেশি। যেহেতু এর পোলারাইজেবিলিটি অনেক বেশি, তাই
এর মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হবে rather than ব্রোমিন, ক্লোরিন অ্যান্ড ফ্লোরিন। সেই কারণে আয়োডিন সাধারণ উষ্ণতায় কঠিন, ব্রোমিন তরল, কারণ এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন এর থেকে বেশি। সিমিলারলি আমরা যদি দেখি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম পরমাণুর সাইজ বা এর মলিকুলার ওয়েট, হিলিয়াম পরমাণুর পোলারাইজেবিলিটি কম, তাই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, প্রথম কথা এই তাৎক্ষণিক ইনডিউসড ডাইপোল এবং তাৎক্ষণিক ইনডিউসড ডাইপোল দেখা যায় কার ক্ষেত্রে? ধ্রুবীয়, অধ্রুবীয় সমস্ত রকম মলিকুলের ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কার ক্ষেত্রে বেশি দেখা যাবে সেটা ডিপেন্ড করে পরমাণুর আকারের উপর। পরমাণুর আকার সাধারণত মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে। তাহলে পরমাণুর সাইজ যদি আমি বলি, সাইজ ইনক্রিজ করলো মানে লন্ডন ফোর্স ইনক্রিজ করলো। সাইজ ইনক্রিজ করা মানে কি? মলিকুলার ওয়েট ইনক্রিজ করা মানে লন্ডন ফোর্স ইনক্রিজ করা। যখনই ফোর্স বেড়ে যাচ্ছে তখন তাদের বয়লিং পয়েন্ট কি হবে? বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে একটা নির্দিষ্ট চাপে এবং উষ্ণতায় একটা নির্দিষ্ট চাপে কোনো পদার্থকে কি করা হচ্ছে? বয়েল করা হচ্ছে, সেটাই হচ্ছে তার বয়লিং পয়েন্ট। একটা নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো পদার্থ ফুটতে শুরু করে তাকেই বলা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। তো লন্ডন ফোর্স যখন মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যদি আমি কার্বন ডাই অক্সাইড বলি, কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে সেই মলিকুলগুলোকে দূরে সরিয়ে নিয়ে যেতে বেশি পরিমাণ তাপ দিতে হবে, ফলে সেটার গলনাঙ্ক কি হবে? গলনাঙ্ক বেড়ে যাবে। তাই দেখো ভালো করে যে সাইজ যদি বড় হয় তাহলে লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, বয়লিং পয়েন্টও বেশি হবে। ব্যাপার বোঝা গেছে? তাহলে যদি আমরা দেখি কার বয়লিং পয়েন্ট বেশি হবে, ফ্লোরিন না, ক্লোরিন না, ব্রোমিন না, আয়োডিন? আয়োডিনের সাইজ যেহেতু বেশি তাই লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। কেন কি? পোলারাইজেবিলিটি বেশি। এই জন্য আমাদের বয়লিং পয়েন্ট হবে I2 greater than Br2 greater than Cl2 greater than